বাংলাদেশের অনেক স্টুডেন্টের কাছে আমি একটা প্রশ্ন খুবই পাই। সেটা হচ্ছে, আমি কিভাবে একটা ডাক্তার হব? বাংলাদেশে ডাক্তারি পড়ার সিস্টেমটা খুবই সিম্পল হলেও বিদেশে ডাক্তারির পুরা জার্নিটা is filled with a lot of obstacles. এবং today I am very honored and humbled to be sitting in the house of a legendary doctor in the field of medicine, and I'm with Atik uncle, and Atik uncle is here to give you guys a lot of insights regarding medicine and কিভাবে আসলে কি করতে হয়, and hopefully we will break some myths regarding the medical journey. So Atik uncle, thank you for hosting me and my family here. অনেক অনেক ধন্যবাদ দীপ্র। It's my pleasure Thank you. and honor also. দীপ্র দীপ্রকে আমি ছোটবেলা থেকে চিনি। দীপ্র আমার খুব কাছের বান্ধবী, বর্ণালী এবং আমার দাদা ধনঞ্জয় দায়ের একমাত্র ছেলে। Yes. And Dipro is a celebrity, so thank you. I'm not. Thank you for the the great way you're introducing me. But I think we all would like to know a small introduction about yourself. If you can, in short, describe আপনি কোথা থেকে আপনার medical journey-টা start করেছেন and how you actually got to the US. I know about your journey in the middle, but if you can give a small overview to our audience. আমার নাম BM আতিকুজ্জামান, আমাকে সবাই ডাক্তার আতিক নামে চেনে। আমি কাজ করছি ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরে। Orlando is very famous for Disney World, Universal Studio and all those things. So আমি আমার জন্ম বাংলাদেশে, আমি বড় হয়েছি বাংলাদেশে। আমি চিটাগং মেডিকেল কলেজে মেডিসিন পড়েছি। আমি মেডিকেল কলেজ থেকে বেরিয়েছি 1993 সালে, এবং আমি বাংলাদেশের একটা অন্যতম মেডিকেল কলেজ চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। বাংলাদেশে পাশ করার পর 1 বছর ইন্টার্নশিপ করতে হয়, এবং আমার সবসময় ইচ্ছা ছিল যে আমি একজন ভালো ডাক্তার হব। ভালো ডাক্তার হতে গেলে ভালো ট্রেনিং দরকার, এবং আমার সবসময় ইচ্ছা ছিল যে দেশে কিংবা বিদেশে আমি ট্রেনিং দেব। তো যখন উচ্চতর ট্রেনিং নেওয়ার কথা ভাবলাম বাংলাদেশে, 1993 সালের কথা, সে সময় বাংলাদেশে পোস্ট গ্রাজুয়েশন এডুকেশন মেডিসিনে কিন্তু খুব টাফ ছিল। ওকে। আরেকটা বড় ব্যাপার ছিল যে পাশ করার পর আমাদের কোনো চাকরি ছিল না, এবং তখন কোনো প্রাইভেট ক্লিনিক ছিল না, কোনো কিছু ছিল না। সো উই আর ইন এ ভেরি ডেয়ার কন্ডিশন যে কিভাবে বাঁচা যায়, কিভাবে আগানো যায়। তো একটা মানুষ যখন বন্যার পানিতে ভেসে যায়, ও যেমন খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা করে, ঠিক একইভাবে আমরা ওরকম করলাম আর কি। তো তখন খবর পেলাম যে সাউথ আফ্রিকাতে গেলে চাকরি পাওয়া যায়, এবং সাউথ আফ্রিকাতে গেলে ইংল্যান্ডে যে ট্রেনিং করার সুযোগ পাওয়া যায়। এবং সাউথ আফ্রিকা কিন্তু ইটস এ ভেরি ডেভেলপ কান্ট্রি, কারণ ফার্স্ট হার্ট ট্রান্সপ্লান্টেশন হয়েছিল সাউথ আফ্রিকাতে ইন 1968, ডক্টর ক্রিশ্চিয়ান বার্নার্ড। সো ইটস এ ভেরি অ্যাডভান্স কান্ট্রি। তো ভাবলাম যে ভালো জিনিস, কিন্তু কেমন করে সাউথ আফ্রিকাতে যাব 1994-এ, আমাদের তো জানা ছিল না, তখন ইন্টারনেট ছিল না। তবে এতটুকু জানতাম যে সাউথ আফ্রিকাতে যাওয়াতে খুবই দুরূহ ব্যাপার, কারণ আমাদের পাসপোর্ট একটা সিল দেওয়া ছিল যে পৃথিবীর 3টা দেশে যাওয়া যাবে না আমাদের পাসপোর্ট নিয়ে। একটা হলো ইসরায়েল, একটা হলো নর্থ কোরিয়া, আর একটা হলো সাউথ আফ্রিকা। I don't believe that. South Africa in our list. হ্যাঁ, ইট ওয়াজ ইন 1994, কারণ ওই সময় সাউথ আফ্রিকায় বর্ণবাদ, রেসিজম খুব চরমে ছিল, এবং নেলসন ম্যান্ডেলা তখনও জেলে ছিলেন, উনি জাস্ট ক্ষমতা থেকে বেরিয়ে এসেছেন। ওকে। সো আমরা প্রথমে আমাদের যাত্রা শুরু করলাম বাংলাদেশ থেকে। আমরা চলে গেলাম কেনিয়াতে। ওকে। কেন কেনিয়াতে? কারণ কেনিয়াতে গেলে কোনো ভিসা লাগে না। বাংলাদেশিদের সেই সময় কেনিয়াতে এন্ট্রান্স ছিল ইজি। সো কেনিয়াতে গেলাম, চাকরি খুঁজলাম, পেলাম না। ওখান থেকে গেলাম উগান্ডা, পেলাম না। So এই একটা দেশে you went? হ্যাঁ, in person গিয়ে you were looking for a job, চাকরি খুঁজছিলেন? হ্যাঁ। এখন এই প্রশ্ন করতে পারো, আপনি সব জানলেন কোত্থেকে? কেমনে? তখন তো ইন্টারনেট ছিল না, চ্যাট জিপিটি ছিল না, কিছুই ছিল না। এক্স্যাক্টলি। সো তখন আমাদের কিছু সিনিয়র মেডিকেল কলেজের ফ্রেন্ড যারা সাউথ আফ্রিকায় কাজ করতো, ওকে, ভাগ্যক্রমে তাদের দুজনে একজনের সাথে দেখা হয়েছিল, এবং তখন তাদেরকে জিজ্ঞেস করলাম যে কিভাবে যাওয়া যায়। তো ওনারা বললেন যে হ্যাঁ, তুমি প্রথমে কেনিয়াতে যাবে, এই ছোট্ট মোটলে থাকবে, এই বাসে করে তুমি তানজানিয়া যাবে বা উগান্ডা যাবে, ওখানে গেলে এই মোটলে থাকবে বা এই হোটেলে থাকবে, কম পয়সায় থাকতে পারবে। সো আমাদের একটা সুন্দর
ছোট্ট ডায়েরিতে একটা রোড ম্যাপ করে নিলাম আমরা কোত্থেকে কোথায় যাব। দরকারি ফোন নাম্বার, কোন রোডে কোথায় হোটেল আছে, কোথায় গেলে বাস স্ট্যান্ড পাওয়া যাবে এবং বাস নিয়ে যাওয়া যাবে আরেকটা শহরে। সো ইট ওয়াজ এ কমপ্লিট ডিফারেন্ট মানে বলতে পারো যে অ্যাডভেঞ্চার। এবং বিউটিফুল ওই অ্যাডভেঞ্চার। সময় তো একটা মানে ইয়াং মানুষ, আমরা একটা অ্যাডভেঞ্চার করার শখ ছিল। তো বাবা-মাকে বললাম যে আফ্রিকাতে গেলে চাকরি পাওয়া যায়। ওকে, তো উনারা বিশ্বাস করলেন ওকে। এবং উনারা বললেন যে, "ঠিক আছে, তোমাকে কিছু টাকা দিচ্ছি। যখন দেখবে যে টাকাটা প্রায় ফুরিয়ে আসছে, তুমি আবার দেশের ছেলে দেশেই ফিরে এসো।" আর এটা কিন্তু একটা ডিসক্লেইমার ফর দি অডিয়েন্স। অনেক মানুষ ভাবে যে যারা ডাক্তার হয়, দে কাম ফ্রম আ লট অফ ওয়েলদি ফ্যামিলিজ এন্ড দে কাম ফ্রম আ লট অফ ওয়েলথ, রাইট? ইউ আর টকিং অ্যাবাউট ছোটখাটো মোটেলে ছিলেন বা এটা ছিলেন। সো ইউ হ্যাড আ ভেরি adventurous but as well as a struggling background. So whatever I'm seeing here was not there since the beginning. এটা আসলে অনেকে বুঝতে পারে না, বুঝতে চায় না। দ্যাট ইজ ট্রু। দ্যাট ইজ অ্যাবসোলিউটলি রাইট। তুমি যেটা বলেছো। আমি যখন বাংলাদেশ থেকে বের হই, প্লেনের টিকিটটা বাবা করে দিয়েছিলেন এবং সাথে আমাকে দিয়েছিলেন $1200। ওকে। ওই সময় $1200, $1 ছিল বাংলাদেশের ৳30। সো $1200 মানে তাও অনেক টাকা। তখন অনেক ছিল। তখন অনেক টাকা। তো ওটা নিয়েই বেরিয়েছিলাম এবং আমি যে কথাটা বলতে চাই যে মানে ওই সময় টাকার অঙ্কে বড় ছিল, কিন্তু আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমার বাবা সরকারি চাকরি করতেন, আমার মা একজন স্কুলের টিচার ছিলেন। আ সো তাদের কষ্ট হলো, ওটা কিন্তু একটা টলারেবল অ্যামাউন্ট অফ মানি ছিল। ওকে। কিন্তু যেটা ইম্পোর্টেন্ট ছিল সে সময় সেটা হলো যে আ সাহসটা। হুম। যে আমাকে এই গণ্ডির বাইরে যেতে হবে এবং অ্যাবসোলিউটলি। অ্যাডভেঞ্চারটা। আমাদের ব্যাচের তখনও কেউ যায়নি। সো আমি তখন সাহস করে গেলাম আরকি। আর আমার সাহসটা বেড়ে গেল এইজন্য যে আমার সিনিয়র ব্যাচের আরো ৩ জন ডাক্তার তারাও যাচ্ছিলেন। সো ওকে। আমরা ৪ জন একসাথে রওনা হয়েছিলাম। সো ইটস মোর লাইক এ ডিসকভারিং এ নিউ কন্টিনেন্ট। হুম। তো আমরা গেলাম ওখান থেকে। তারপরে খুঁজতে, খুঁজতে জাম্বিয়াতে যেয়ে চাকরি পেয়ে গেলাম। ইন্টারভিউ দিলাম। কিন্তু দুর্ভাগ্য, আবার সৌভাগ্যও বলতে পারো। আমার যখন ইন্টারভিউ হলো ওখানকার মিনিস্ট্রি অফ হেলথ এ, আমার ইন্টারভিউটা খুব ভালো হলো। তখন আচ্ছা। ওরা আমাকে বলল যে, "তোমাকে তো ট্রেনিং কোনো পজিশনে দেওয়া যাবে না। তোমাকে নিতে হবে ডিস্ট্রিক্ট হেলথ অফিসারের চাকরি। আচ্ছা। অনেক বড় পদের চাকরি, যেটা যোগ্য আসলে আমি না।" ওকে। সো আমাকে পাঠিয়ে দিল জাম্বিয়ার রাজধানী লুসাকা থেকে অনেক দূরে মাজেলুকা বলে এক শহরে। এবং ওটাই আমার ভাগ্য পরিবর্তন করে দিল। ওখানে যেয়ে আমার সাথে পরিচয় হলো কিছু জাম্বিয়ান, কিন্তু তারা অরিজিনালি ফ্রম ইন্ডিয়া। তারা ৩ জেনারেশন ধরে ইন্ডিয়াতে এসছে। তারা ইন্ডিয়াতে এসছে ৭০-৮০ বছর আগে। ওকে। ভেরি এবং ইন্টারেস্টিং। তাদের কমিউনিটি থেকে আমি হেল্প করলাম। ওখানেই আমার আসলে কর্মজীবনের শুরু। এবং ওখানে সো দ্যাট ওয়াজ ইউর ফার্স্ট জব দ্যাট ওয়াজ মাই ফার্স্ট জব। ইন জাম্বিয়া। জুন 1994 ডু ইউ 5 রিমেম্বার যে প্রথম বেতনটা কত ছিল জাম্বিয়াতে? হ্যাঁ, আমার ১ম বেতন ছিল, আমার ১ম বেতন হতো দুভাবে হতো। আমাকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে হলো। তো ওই ব্যাংকে ইংল্যান্ডের একটা অ্যাকাউন্টে ওরা £৫০০ প্রতি মাসে দিত। আর জাম্বিয়াতে লোকাল কারেন্সিতে আমাকে £১০০ ইকুইভ্যালেন্ট টাকা তারা দিত। সো আমার টোটাল বেতন ছিল £৬০০। তখন কিন্তু ৬০০ পাউন্ড আসলে অনেক বেশি। হ্যাঁ, ইটস আ লট অফ মানি। তখন ওটাও ছিল বাংলাদেশের, যদি আমি ধরি, তখন পাউন্ডের দাম ছিল প্রায় ৳৫৫ করে। ওকে। সো £৬০০ যদি ৳৫০ ধরি, ৩০-৩৫ হাজার টাকা। আর একই জিনিসটা যদি আপনি লেটস সে ভাগ্যক্রমে বাংলাদেশে একটা জব পেয়ে যেতেন হুম। তখন কিন্তু আপনার সেলারিটা এত বেশি হয়তো হতো না। প্রশ্নই আসে না। তখন বাংলাদেশে আমাদের ডাক্তারদের সেলারি ছিল অনেক কম। গিভ মি আ নাম্বার, তখন কিরকম থাকতে পারতো অ্যাপ্রক্সিমেটলি? তখন খুব বেশি হলে ৩ থেকে ৳৩,৫০০। হুম। আরো একটা সুবিধা ছিল আমার। আমাকে মিনিস্ট্রি অফ হেলথ থেকে একটা বাড়ি দেওয়া হলো। অ্যান্ড ইউ ও! ক্যানট বিলিভ, ইটস আ 4 বেডরুম বিউটিফুল হাউস। আমাকে একটা ড্রাইভার দেওয়া হলো, একটা গাড়ি দেওয়া হলো এবং প্রতি মাসের যে খাবারের সরবরাহ সেটাও আমাকে হসপিটাল থেকে দেওয়া হতো। সো আপনার থাকা খাওয়াতে খরচ ছিল না। না, আমার একটা কুকও ছিল। বিউটিফুল। মানে ইট সাউন্ডস লাইক এ ড্রিম। কিন্তু মানুষের এই যে সাহস করে যখন আগায় এবং ইচ্ছাটা যদি প্রবল থাকে আর ভাগ্যটা যদি সঙ্গ দেয়। দেয়, সাথে। তখন কিন্তু দেখা যায় যে মিরাকল হ্যাপেন। বিউটিফুল। আরেকটা বড় জিনিস হলো যে
যখন যাবার পথে, রিস্কি পথে যাকেই পাওয়া যায়, তার সাথে যদি একটা ভালো সম্পর্ক করে ফেলানো যায়, তার সাহায্য যদি নেওয়া যায়। কিন্তু সর্বোপরি আমি যেটা মনে করি সেটা হলো যে একটা অদম্য ইচ্ছা থাকতে হবে। আরেকটা হলো যে, যে জিনিসটা আগে মানুষ জয় করেনি বা এনকাউন্টার করেনি, ওরকম একটা জিনিসে ঝাঁপ দেওয়ার একটা প্রবণতা থাকতে হবে। সো এভাবেই আমার শুরু। এবং ওখানে আমি একজন আমেরিকান ডাক্তারের সাথে পরিচয় হলো। সে আমাকে ইন্সপায়ার করলো যে, "তুমি ইংল্যান্ডে যেয়ে হায়ার ডিগ্রি করবে কেন? তুমি আমেরিকাতে যাও। আমেরিকাতে অপরচুনিটি বেশি, ভালো ট্রেনিং আছে।" তো ওর কাছ থেকে আমি জানলাম যে আমেরিকাতে গেলে ওখানকার লাইসেন্সি পরীক্ষা দেওয়া যায়। অ্যান্ড হি হেল্প মি ট্রিমেন্ডাসলি। তার কাছ থেকে শুধু আমি এগুলোও শিখিনি। আমি শিখেছিলাম কিভাবে রিসার্চ করতে হয়। ১৯৯৪-৯৫ সালে পৃথিবীতে তখন এইচআইভি রোগে মানে লাখ, লাখ মানুষ মারা যাচ্ছিল। তো তখন ওই রোগের চিকিৎসা কেমন করে হবে সেসব নিয়ে তার সাথে আলাপ করতাম, গবেষণা করতাম। সো আসলে আমার আফ্রিকাতে যে আমি গিয়েছিলাম ভাগ্যের অন্বেষণে, সেটা শুধুমাত্র কেবল আমাকে ভাগ্যের দরজাই খুলে দেয়নি, আমাকে অনেক কিছু শিখিয়েছিল। এবং ওখান থেকেই কিন্তু ওখানে ছিলাম প্রায় ২ বছর, ২ বছর একটু কম সময়। তারপরে কিন্তু আমি আমেরিকাতে চলে আসি। কারণ তখন দেখলাম যে আমেরিকাতে যাওয়া যায় এবং ওখানে খুব সহজেই আমেরিকার ভিসা পেয়ে গেলাম। খুব সহজে। আ You told me আমাদের লাস্ট কনভারসেশনে আপনি এক্সট্রাঅর্ডিনারি এবিলিটিতে you directly got that entry, right? You're So right, you're right. আমি না I ওই still কিছু remember. এইচআইভির উপরে রিসার্চ করেছিলাম এবং ওটা ভালো একটা জার্নালে পাবলিশড হয়েছিল। এবং ওই জার্নালে পাবলিশড হওয়ার কারণে আমেরিকান সায়েন্টিস্ট আমাকে রেকমেন্ড করে টু দ্য এম্বাসি ফর এক্সট্রাঅর্ডিনারি ক্যাটাগরি ভিসার জন্য। তো সেটা আমি পেয়েছিলাম। আর তখন আই থিংক আপনি উইদিন আ উইক এর মতন পেয়ে গেছিলেন। অ্যাবসোলিউটলি। ইয়া। উইদিন আ উইক ইনফ্যাক্ট আমি যখন সাবমিট করলাম, সাথে সাথেই অ্যাম্বাসেডর এসে এবং মজার কাণ্ড, জাম্বিয়ার এম্বাসিতে কেউ ভিসা নিতে চায় না। আমি যেদিন গেলাম সেদিন আমি কেবলমাত্র ক্যান্ডিডেট ভিসা নেওয়ার জন্য। ইস, আই উইশ এখনো এটাই হতো। মানে পৃথিবী বদলে গেছে। তো আমি একটা কথা বলব যে, কোথাও না কোথাও তুমি যদি সাহস করে আগাও, কোথাও না কোথাও তোমার জন্য কিন্তু ভাগ্যের দরজা এভাবে খুলে যাবেই। সো অ্যাম্বাসেডর আমার ইন্টারভিউ নিল এবং উনি ফিরে এলেন বললেন যে, "দিস ইজ ইউর ভিসা।" Beautiful. So you got your US visa. আই গট মাই ইউএস ভিসা। And then you left Zambia. Zambia থেকে now you are in America. আমেরিকা। আমেরিকাতে আবার আমেরিকাতে সবাই মনে করে যে আমি জানতাম না তেমন কিছু। তো আমেরিকাতে এসে জানলাম যে আসার আগে জেনেছিলাম যে আমেরিকাতে কিছু পরীক্ষা পাস করতে হয়। যেটাকে আমরা বলি ইউএসএমএল, ইউনাইটেড স্টেট লাইসেন্সিং এক্সাম। Exam. এবং এই এক্সামটার ৩ টা ভাগ আছে। তার মধ্যে স্টেপ 1, স্টেপ 2 আর তার সাথে একটা ক্লিনিক্যাল এক্সাম দিতে হয়। এখন সেটা নেই। এখন এমনি একটা যেমন আ TOEFL যেমন হয়, Right, হ্যাঁ। এটা ওরকম proficiency exam সিমিলার একটা একটা দিতে প্রফেশনাল হয়। এক্সাম দিতে হয়। আর স্টেপ 3 টা দিতে হয়। তো আমি করলাম কি I was আমি যখন আফ্রিকাতে ছিলাম কাজ করতাম, বেতন পেতাম, কিছু পয়সা জমেছিল। আমি একটা ইন্টারেস্টিং কাজ করলাম। আমেরিকাতে এসে যেহেতু আমি সিস্টেমটা জানি না, হুম। আমি একটা কোচিং সেন্টারে ভর্তি হলাম। কিসের কোচিং সেন্টার? এই মেডিকেল লাইসেন্সিং পরীক্ষা দেবার জন্য এবং তার নাম ছিল ক্যাপলান। ও, Kaplan, ওকে, হ্যাঁ। সো ক্যাপলানে সব ধরনের লাইসেন্সিং পরীক্ষার কোর্স আছে। Yeah. এবং এটা কথাটা আমি বলব, দিস ইজ ভেরি ইম্পোর্টেন্ট যে যখন কোনো কিছু সম্পর্কে আমরা জানবো না, তখন কিন্তু একটা ভালো মেন্টরের দরকার বা একটা ভালো সেন্টার বা একটা ভালো যে কাজটা তুমি করো। বাংলাদেশের হাজার, হাজার স্টুডেন্টকে তুমি হেল্প করছো আ আ আ ইসের জন্য Study abroad and স্টাডি ICT, অ্যাব্রোড এর হ্যাঁ। জন্য। ঠিক একইভাবে ক্যাপলান হেল্প করে। Yeah. সো ওটা করলাম এবং রেকর্ড টাইমে আমি ইউএসএমএল পাস করে ফেললাম। খুব অল্প সময়। So all the parts. পার্ট 1 এবং পার্ট 2 Part 1 and part 2, okay. ৬ মাসের মধ্যে। তখন তাড়াতাড়ি করে পার্ট 1 এবং পার্ট 2 দেওয়া যেত এবং আমি তখনই অ্যাপ্লিকেশন করলাম। তো আমেরিকাতে আমরা যারা ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট, তাদের জন্য বিরাট অপরচুনিটি আছে। প্রতি বছর ৬,০০০ থেকে ৮,০০০ ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট আমেরিকান হেলথ কেয়ার সিস্টেমে ট্রেনিং এর সুযোগ পায়। আচ্ছা। যেটাকে বলে রেসিডেন্সি প্রোগ্রাম। Residency, right. এবং আমরা এটা জানি না। আমাদের প্রতিবেশী দেশ যেমন ভারত কিংবা পাকিস্তান থেকে হাজার, হাজার ডাক্তার যায়। তো ওই সময় আমাদের বাংলাদেশ থেকে আমরা যেমন ৭ জন ৮ জন করে চান্স পেতাম আরকি। তো এটা কিছুই না। পরীক্ষা পাস করা,
পরীক্ষা পাশ করার সিস্টেমটা জানার জন্য একটা ভালো কোচিং সেন্টারে ভর্তি হওয়া। রাইট। এবং আমেরিকাতে যখন আসতে হয়, আমেরিকার কিছু ক্লিনিক্যাল এক্সপোজার দরকার। যেটাকে আমরা বলি রাইট। ক্লিনিক্যাল রোটেশন। হুম, ওটা হুম। যদি আমেরিকার কারোর সাথে করা যায়, তার কাছ থেকে যদি একটা ভালো রেকমেন্ডেশন নেওয়া যায়, তারপরে আমেরিকার সিস্টেম আছে যেটাকে বলে রেসিডেন্সি ম্যাচিং প্রোগ্রাম। রাইট। সেখানে অ্যাপ্লিকেশন করতে হয়। ওকে। ওটার নাম হলো ইরাস। ওই অ্যাপ্লিকেশনটা করার সময় যদি কেউ মেন্টরিং করে, জানায় কিভাবে করতে হয়, কোথায়, কোথায় এপ্লাই করতে হয়, তখন জিনিসটা সহজ হয়ে যায়। আমাদের সময় এগুলো খুব দুরূহ ছিল হুম, এবং আমরা জানতাম না এবং অত হেল্পিং হ্যান্ড ছিল না। বুঝছি। কিন্তু একটা জিনিস আমি ভালো করেছিলাম যে ক্যাপলানে আমি ভর্তি হয়েছিলাম অ্যান্ড দে হ্যাভ এ অ্যাডভাইজার হু ক্যান হেল্প ইউ অ্যান্ড দ্যাট মেক থিংস ভেরি ফাস্ট। অ্যাপ্লিকেশন করলাম, সাথে, সাথে অনেকগুলো ইন্টারভিউ পেয়ে গেলাম এবং ইন্টারভিউ কেমন করে দিতে হবে সেটার জন্য কোচিং সেন্টার তেমন ছিল না। কিন্তু ইন্ডিয়ান ডাক্তাররা পার্ট টাইম কোচিং করাতো তারা নাকি? পার্ট টাইম এগুলো জানাতো। তো আমি খবর নিয়ে জানলাম। তো ওখানে যেয়ে একটা ফিজের বিনিময়ে এসব শুনলাম অ্যান্ড দ্যাট হেল্প মি এবং ওই বছরই আমি রেসিডেন্সি পেয়ে গেলাম। আচ্ছা। সো রেসিডেন্সি পাওয়ার আগেই ইউএসএমএলই এন্ড এভরিথিং শেষ করে ফেলতে হয়। হ্যাঁ। সো ওকে। রেসিডেন্সি পাওয়ার আগে এসএমএল স্টেপ 1 এবং 2 শেষ করতে হয়। হুম। স্টেপ 3 যদি করা থাকে দ্যাট ইজ ভেরি গুড। বেটার, হ্যাঁ। এবং আম আমরা যে জার্নিটা করেছি, সেই জার্নিটা থেকে আমি যেগুলো শিখেছি, আমি রেসিডেন্সি শুরু করি হলো ১৯৯৭ সালে। ওকে, সেই সময় থেকে আমি চেষ্টা করেছি বাংলাদেশী ডাক্তার যারা এসছে তাদেরকে হেল্প করার জন্য। ওকে। এবং ভবিষ্যতে আমরা স্ট্রাকচার বইতে ওটা শুরু করেছি। ইন্টারেস্টিং জিনিস যেটা আমরা জেনেছি যে অপরচুনিটি গ্লোবালি ডাক্তারদের জন্য ইজ আনলিমিটেড। কিন্তু জানতে হবে। ট্রু। সো এটাই আমার শর্টকাট জার্নি। আমি স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে আমার রেসিডেন্সি করি ইন্টারনাল মেডিসিনে রাইট। ১৯৯৭ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত। ওকে। তারপরে আমি ১ বছর জেরিয়াট্রিক মেডিসিনে ফেলোশিপ করি। সেটাও স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক 2000 টু 2001। 2000 to 2001 এরপর আমার জন্ম হয় 2001 এ। তাই? হ্যাঁ। আচ্ছা, তো 2001 এ আমি আমার যেটা এখন প্র্যাকটিস করি গ্যাস্ট্রোএন্টারোলজি ফেলোশিপ, রাইট। সেটা করার জন্য আমি আবার নিউ ইয়র্ক স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক ডাউন স্টেটে ফিরে আসি। সেখানে ৩ বছরের ফেলোশিপ করি এবং 2004 এ আমি আমার ফেলোশিপ করে আমি মুভ করি অরল্যান্ডোতে আচ্ছা। এবং সেই 2004 থেকে এখন 2025 গত ২১ বছর ধরে আমি এই শহরেই আছি। বিউটিফুল। এখানে আমি প্র্যাকটিস করছি। এখানে আমি একজন কনসালটেন্ট। এখানকার বড় একটা সেন্টার, সবচাইতে বড় সেন্টার ডাইজেস্টিভ অ্যান্ড লিভার সেন্টারের একজন ডিরেক্টর হিসেবে কাজ করি। তার পাশাপাশি আমি কলেজ অফ মেডিসিন যেটা আছে আমার ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডার, সেটার একজন ফ্যাকাল্টি এবং গ্যাস্ট্রোএন্টারোলজি ফেলোশিপ প্রোগ্রামের আমি সাইড ডিরেক্টর হিসেবেও কাজ করি। সো এটা হলো আমার কাজ। কিন্তু এর বাইরেও আমি অনেক কাজ করি। আমাদের বাংলাদেশী ডাক্তারদের সহায়তা করার জন্য আমরা প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া বলে একটা বড় অর্গানাইজেশন শুরু করেছিলাম কোভিডের সময়। ওকে। ভার্চুয়াল একটা প্ল্যাটফর্মে আমরা বাংলাদেশের ইয়াং ফিজিশিয়ানদেরকে হেল্প করি। ওটার যদি কোনো লিংক বা কিছু থাকে আমি এটা কমেন্টে অ্যাড করে দিব। অ্যাবসোলুটলি। সো আইল টেক ইট ফ্রম ইউ এন্ড আইল শেয়ার দ্য লিংক। বাট অনেক কাজ। ইউ আর ডুইং আ লট। উই আর ডুইং আ লট অফ ওয়ার্ক এবং crazy. আমরা প্ল্যানেটারি হেলথ একাডেমির মাধ্যমে এখন বাংলাদেশের ইয়াং ডাক্তারদেরকে এই ক্যারিয়ার অ্যাডভাইস দিচ্ছি। আচ্ছা। যে কিভাবে ইংল্যান্ডে কিংবা আমেরিকাতে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে তারা আসতে পারে। ওকে। নট নেসেসারিলি যে বাংলাদেশ ছেড়ে তারা চলে আসবে। টু গেট দ্য এক্সপোজার, To get the exposure. এক্সপোজারের জন্য। ফেয়ার এনাফ। আমি প্রতি মাসে আমার সেন্টারে বাংলাদেশ থেকে ৪ জন ডাক্তার আসে এবং তারা তাদের যে ইউএসএমএলই যে রেকমেন্ডেড যে ক্লিনিক্যাল এক্সপোজার সেটা তারা নেয়। বিউটিফুল। এক্সেলেন্ট। তো মানে দিস ওয়াজ আ গ্রেট সামারি। আসলে এত সাকসেসফুল ক্যারিয়ার হলে সামারি করা টাফ, বাট ইউ ডিড দ্যাট ওয়েল। সো আমার কিছু স্পেসিফিক কোয়েশ্চেন ছিল, এন্ড দিজ আর নট মাই কোয়েশ্চেনস, এগুলো ডিরেক্টলি আমাদের গ্রেট ফলোয়িং বেস থেকে আসে। আচ্ছা অ্যান্ড ওরা সবাই হচ্ছে অনেক ইন্টারেস্টেড টু স্টাডি অ্যাব্রড। আচ্ছা 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 আর আমাদের মেইন ফোকাসই হচ্ছে টু হেল্প পিপল গেট ইনটু দেয়ার ড্রিম ইউনিভার্সিটিজ। প্রবলেমটা যেটা হয়ে যায় মেডিকেল ফিল্ডে, আমরা জানি আমেরিকাতে ডিরেক্টলি এমবিবিএস করা যায় না। সো এটা আসলে অনেক মানুষ এই জিনিসটা
জানলেই ওরা একটা ধাক্কা খায়, ও মাই গড এমবিবিএস বলে কিছু নাই। সেখানে আগে একটা প্রিমেড করতে হয়, এরপর পরে গিয়ে একটা এমডি করতে হয়। সো ইফ আই অ্যাস্ক ইউ যে একটা টিপিক্যাল মিডল ক্লাস স্টুডেন্টের জন্য কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? একটা স্টেপ হচ্ছে বাংলাদেশে এমবিবিএস শেষ করো, এরপর তো আপনি যাত্রাটা বলে দিলেন যে কি কি করা যেতে পারে। অথবা কারো যদি ভাবেন একটা জমি পড়ে আছে বাংলাদেশে, ওখান থেকে 2-3 কোটি টাকা সে বিক্রি করলে পেয়ে যাবে, রাইট? কোনো বেনিফিট কি হবে যদি ওরা বাংলাদেশে এমবিবিএসটা না করে বাইরে কোথাও করে? সেটা হতে পারে ইউকেতে, সেটা হতে পারে মালয়েশিয়াতে, তো ডিরেক্টলি এমবিবিএস করা যায়। বা এরকম হতে পারে ওরা প্রিমেডে আমেরিকাতে আসলো, বায়োলজির মতন একটা সাবজেক্টে প্রিমেড করলো, এরপর এমডিতে কোনো মতে ঢুকে গেল। সো উইচ রাউট উড ইউ সাজেস্ট টু সামওয়ান টিপিক্যালি ইন্টারেস্টেড টু স্টাডি ইন বাংলাদেশ? আমি মনে করি খুব ভালো একটা প্রশ্ন করেছো। সো প্রথম যে গ্রুপের কথা বলবো তারা হলো যারা বাংলাদেশে আছে, বাংলাদেশে এমবিবিএস করছে, ওটাই হলো সবচেয়ে বড় গ্রুপ। তাদেরকে থার্ড ইয়ার থেকে বা সেকেন্ড ইয়ার থেকে প্রিপারেশন নিতে হবে যে ইউএসএমএলই পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নিতে হয়, এবং তারা তাদের মেডিকেল কলেজের পাশাপাশি তারা নিজেদেরকে প্রিপারেশন নিতে থাকবে। এবং আমি তোমাকে লিঙ্কটা দিয়ে দেবো যে প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার এরকম ক্যারিয়ার ইনফরমেশন আছে, মেন্টর আছে, দে ক্যান হেল্প। ওকে। এবং ওদের ইউএসএমএল স্টেপ 1-2 কোর্সের ইনফরমেশনও আছে, দে ক্যান হেল্প। সো ওটার সুবিধাটা কি যে বাংলাদেশে পড়লে, এবং এখন গুড নিউজ হলো যে বাংলাদেশে ইউএসএমএলির টেস্ট সেন্টার খুলেছে। সো ইউ ক্যান টেক দোজ এক্সামস ইন বাংলাদেশ, রাইট। এবং নিয়ে যখন স্টেপ 1 আর 2 হয়ে যায় তখন কিন্তু অটোমেটিক্যালি আমরাই তাদের জন্য ক্লিনিক্যাল রোটেশনের ব্যবস্থা করি, এবং তারা আমেরিকা থেকে বাংলাদেশ থেকে আমেরিকাতে এসে অনেক রিজনেবল প্রাইসে তারা এই এই ট্রেনিংগুলো করতে পারে। আচ্ছা। এবং এই ট্রেনিংয়ের লেটারগুলো নিয়ে তারা তখন রেসিডেন্সি ট্রেনিং প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারে। সো দ্যাট ইজ দ্য বিগেস্ট গ্রুপ। এখন সেকেন্ড গ্রুপ যেটা বলেছে, ইটস এ ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, এই কথাটা আমাকে বলেনি। আমেরিকান মেডিকেল কলেজে পড়তে গেলে ইউ হ্যাভ টু হ্যাভ আমেরিকান অ্যাটলিস্ট গ্রিন কার্ড, রাইট। সো কেউ যদি আমেরিকা আসে অ্যান্ড গ্রিন কার্ড যদি পায়, অবভিয়াসলি তারা আমেরিকান কলেজগুলোতে অ্যাপ্লাই করতে পারে, হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট, বাট অবভিয়াসলি ইজ পসিবল। আমার নিজের মেয়েও পড়ছে এখানে মেডিকেল কলেজে, বাট ইটস ডিফিকাল্ট, বাট ইট ক্যান বি পসিবল। জাস্ট টু ইন্টারাপ্ট, যেহেতু আপনি বললেন যে গ্রিন কার্ড পেতে হবে, আর এখন গ্রিন কার্ডের যেহেতু লাইন অনেক লম্বা, হোয়াট ইফ একজন আমেরিকাতে আসলো আন্ডারগ্র্যাড করতে? দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্টেড টু টেল ইউ। ওকে। অ্যান্ড দ্যাট ইজ দ্য ভেরি গুড থিং। ওকে। তারা যদি একটা আমেরিকান ইনস্টিটিউশনে আন্ডারগ্র্যাড করে, এবং তারপরে সুবিধা আছে সেখানে, কারণ এখানকার আন্ডারগ্র্যাড এডুকেশনের সময় তারা অনেক রিসার্চের এক্সপোজার পায়, ডেফিনেটলি অনেক প্রিমেড মেন্টরের এক্সপোজার পায়। ওটা নিয়ে তারা এমক্যাট পরীক্ষা দিতে পারে, যেটা মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্ট। এখানে আমেরিকার বেশ কিছু ওভারসিজ মেডিকেল সেন্টার আছে, সেগুলো মোস্টলি হলো ক্যারিবিয়ানে। এবং সেখানে যদি তারা যায়, এবং সেখানে যদি তারা তাদের ওটা এমবিবিএস না, ওটা এমডি কোর্স, এবং এমডি কোর্স যদি পাস করে, একটা সুবিধা আছে, তাদের সমস্ত ক্লিনিক্যাল রোটেশনটা হয় আমেরিকাতে। রাইট। সুবিধাটা কি? সুবিধা হলো ওই সময় তারা যে সমস্ত জায়গায় রোটেশন করে, ওই সমস্ত জায়গায় তাদের ভবিষ্যতে রেসিডেন্সি চান্স পাওয়া খুব সহজ হয়ে যায়, বিকজ দে গেট এক্সপোজ টু দ্যাট। এবং এই কাজটা অনেকেই করে, অনেকেই করছে। ইনফ্যাক্ট আমার নিজের কাজিন করতেছে এটা। সে ইউনিভার্সিটি অফ টরন্টো থেকে প্যাথোবায়োলজিতে ব্যাচেলার্স করলো, এরপর এমক্যাট দিল, এমক্যাট একটা ডিসেন্ট নাম্বার আসলো, এরপর সে এখন হচ্ছে গ্রেনাডাতে। অ্যাবসলিউটলি, গ্রেনাডা এবং আরো অনেক, সেন্ট জর্জেস, অনেকগুলো আইল্যান্ডে এরকম মেডিকেল কলেজ আছে, এবং ওখানে কস্ট কিন্তু আমেরিকান মেডিকেল কলেজের চেয়ে অনেক কম। ওখানে যদি করে, সুবিধা হলো কি, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার ক্লিনিক্যাল রোটেশন হলো তারা সব করে আমেরিকাতে। ওকে। আর ক্লিনিক্যাল রোটেশন ইজ নট রেসিডেন্সি, এটা হচ্ছে এমডির ভিতর যে ক্লিনিক্যাল রোটেশনগুলো চলে, দিস ইজ ডান যাতে আমরা ওই রেকমেন্ডেশন লেটার্স গুলো কালেক্ট করতে পারি টু অ্যাপ্লাই ব্যাক টু রেসিডেন্সি। অ্যাবসলিউটলি। এবং ইউ গেট টু নো মেনি পিপল, বিশেষ করে যে সমস্ত জায়গায় তুমি রোটেট করলে, সেখানকার প্রোগ্রাম ডিরেক্টর বা সেখানকার প্রফেসরদের সাথে পরিচয় হয়ে যায়, ডাক্তারদের সাথে পরিচয় হয়ে যায়। সো তাদের মোটামুটি বলা যাচ্ছে সে শিওর শট যে তারা এখানে চান্স পাবে। সো দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে টু ডু দ্যাট। যারা আমেরিকার গ্রিন কার্ড পায়নি, কিন্তু তারা যদি আন্ডারগ্র্যাডটা এখানে করতে পারে, দেয়ার চান্সেস, দেয়ার এক্সপোজার্স উইল ডেফিনেটলি মেক দেম সাকসেসফুল। ওকে, গ্রেট 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 রেসপন্স। কারণ এটা আসলে
মানুষ বুঝতে চায় না আমি তো এমবিবিএস করেই তো আসতে পারতেছি। আমি কেন এখানে আ একটা আন্ডারগ্রেড করব? বাট আমি যেটা মানুষদেরকে বলি যে, "আমরা এখানে তো খালি একটা বেটার ডিগ্রির জন্য আসি না। উই আর হিয়ার ফর দ্য এক্সপেরিয়েন্স, ফর দ্য অ্যাবসোলিউটলি, কানেকশনস উই মেক।" এটাই হচ্ছে এটার জন্যই আমরা টাকাটা পে করতেছি। নট বিকজ অফ দ্য অ্যাবসোলিউটলি। ডিগ্রি। বিকজ একই জিনিসই শেখানো হয় যে কারণে বাংলাদেশে। বাংলাদেশের অনেকে একটা প্রাইভেট ভালো দামি স্কুলে কেন যায়? ফর দ্য এক্সপোজার, এক্সপোজার এর ফর জন্য। দ্য কোম্পানি, ইয়া, টু নো দ্য অপরচুনিটি। ইয়া। সো এটা ডেফিনিটলি ওই দরজাটা ওপেন করে দেয়। বিউটিফুল। Awesome. So that was very well answered. মনে হচ্ছে আমি আপনার পরীক্ষা নিচ্ছি। But this was more supposed to be a conversation. But I think এই কোয়েশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। জাস্ট বিকজ মানুষ যখনই বিদেশে মেডিকেল পড়ার একটা চিন্তা থাকে, দ্য ইমিডিয়েট কোয়েশ্চেন হচ্ছে আমার কত টাকা খরচ হবে? ফাইন্যান্সিয়াল পার্টটা। এখন টু বি ভেরি ফেয়ার ইট বিকামস ভেরি এক্সপেন্সিভ যদি আমরা ওই রাউটটার কথা বলি। মানে কেউ যদি এখানে প্রিমেড করতে আসে, প্রিমেডের খরচটা কিন্তু আমরা টিপিক্যাল আন্ডার গ্র্যাজুয়েট স্কলারশিপ, এসিটি-টেসিটি দিয়ে আমরা যতটুকু পারি কমাতে পারবো। লেটস সে আমরা $৫০,০০০-৬০,০০০ ৪ বছর আমরা কমপ্লিট করে ফেললাম। এরপর আমাদের আবার একটা ৪ বছরের পড়া আছে। ওইটার আগে আমাদেরকে আগে এমক্যাট দিতে হবে। তো ওইটার জন্য আলাদা একটা ধকল। সো ওখানে আমি ধরলাম একটা স্টুডেন্ট ৪ বছর প্রিমেড করলো। ১ বছর টাইম নিল এমক্যাট করতে, যদিও অনেকে ওই টাইমটাতেই করে ফেলে। এরপর আরো ৪ বছর সে এমডি করলো। এটার পরে লাইক মানুষের থেকে যেটা শুনি, এমডি করার পর আবার ৩ থেকে ৪ বছরের রেসিডেন্সি আছে। অ্যাবসোলিউটলি, হ্যাঁ। এরপর আবার ১ থেকে ২ বছরের ফেলোশিপ আছে। আরো বেশি হতে পারে। আরো বেশি হতে পারে। তো ৩ বছর আমি ধরলাম। তো টোটাল অ্যারাউন্ড ১২ থেকে ১৫ বছরের একটা পড়ালেখা আছে। এখন দিস ইজ ইঞ্জিনিয়ার অ্যান্ড অ্যান এন্টারপ্রেনিউর স্পিকিং, যাতে আমি কম্পেয়ার করতে পারি। ফার্স্ট অফ অল অ্যাজ ইউ সেড, আই ডোন্ট বিলিভ যে টাকা পয়সা ইনকাম করার জন্য কাউকে মেডিকেল ফিল্ডে আসতে হবে। বিকজ ইটস মোর অফ আ প্যাশন প্রজেক্ট। এটা ইউ আর সার্ভিং দ্য কমিউনিটি অ্যান্ড এভরিথিং। অ্যাবসোলিউটলি। ওইটা আই টোটালি এগ্রি। বাট অনেক মানুষ আসলে চিন্তা করে, আমি যে এত টাকা ইনভেস্ট করতেছি, will I ever make it back? Given that আপনাদের সময় তো লেটস সে চিটাগং মেডিকেল এমবিবিএস এর কোনো খরচই ছিল না, কথার কথা। এখানে এখন ১-২ কোটি টাকা ওখানে খরচ হয়ে যাচ্ছে। তারপর মেডিকেল স্কুল ক্যারিবিয়ানে কম হলেও ওখানেও ২ কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে। সো এই যে আমি ৪ কোটি টাকা খরচ করব বা লেস দেন দ্যাটও হতে পারে, আমি এটা কেমনে রিকভার করব? বিকজ আই থিংক ইভেন ইন আমেরিকা ডেট, লাইক মেডিকেল ডেট আমি শুনলাম অনেকে অনেক বছর ধরে দিতে পারে। সো আই ওয়ান্ট টু নো ইয়োর ওপিনিয়ন, হু ইজ আ সাকসেসফুল ফিজিশিয়ান ইন টুডেস ওয়ার্ল্ড, যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট? আরেকটা জিনিস আমি বলে দিই, রেসিডেন্সিতে কিন্তু ইউ আর নো লঙ্গার ব্রোক, ইউ মেক মানি। সো অ্যাবসোলিউটলি, ইফ অ্যাবসোলিউটলি। ইউ ক্যান গিভ আ গ্রেট ইনসাইট অন দিস। সো ১ম যে গ্রুপটার কথা বলেছিলাম, যারা বাংলাদেশ থেকে এমবিবিএস পাস করে আসছে, তারা তো প্রটেক্টেড। তাদের তো দে আর প্রোটেক্টেড, ইয়েস। দে আর প্রটেক্টেড। কিন্তু সেকেন্ড গ্রুপের কথা বলছি যে যারা এখানে এসে কলেজে পড়েছে, এখানে একটা একটা ওভারসিজ মেডিকেল কলেজে পড়ছে, তারা কেমন করে টাকাটা করবে? আমি এখনো বলব যে গ্রুপটা বাংলাদেশে পড়েছে দে আর সেফার বিকজ তাদের অত বড় বার্ডেন নেই। রাইট। কিন্তু যারা ওই বার্ডেনটা নিতে পারে, এবং বার্ডেন ইজ কোয়াইট এ বিট, যদি তারা কলেজে পড়লো এবং ম্যানেজ করলো, স্কলারশিপ পেলো, ম্যানেজ করলো। মেডিকেল স্কুলেও কিছু ছোটখাটো স্কলারশিপ দেয়। দেয়, হ্যাঁ। তো ওখানে খরচ যেটা তুমি বলেছ, এক্সাক্টলি ওই নাম্বারই খরচ হবে। এটা ফেরত পাবে কেমন করে? ডিউরিং রেসিডেন্সি টাইম ইউ আর্ন সাম মানি, এবং ফেলোশিপ সময় কিছু, কিন্তু একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট না। এটা একটা পিএইচডি স্টুডেন্টের স্টাইপেন্ডের মতন হয়, স্টাইপেন্ডের জাস্ট মতো। অ্যাজ অ্যান এক্সাম্পল। হ্যাঁ। এবং যখন তুমি শেষ করলে, you just cannot believe your income multiplied to so many times. ওকে। It will probably take only 3 to 4 years to pay back all those monies. ওকে। So, আমি তোমায় ছোট্ট একটা উদাহরণ দিই। আমার পার্টনার, ওরা দুজন ইন্ডিয়ান অরিজিন আরকি। তো ওরা ২ ভাই। ২ ভাই ইউনিভার্সিটি অফ মিশিগান, তুমি যেখান থেকে পড়াশোনা করেছো, they went for they came engineering. তারা ওখানে ইঞ্জিনিয়ারিং করেছে। করে ওরা দেখলো যে ইঞ্জিনিয়াররা এই দেশে খুব ভালো আয় করে না। রিয়েলি ইন্টারেস্টিং। ওকে। হ্যাঁ, আসলে করে না। মানে খুব বেশি আয় করে না, মানে আমি বলব যে ইটস a relative question. আচ্ছা, রিলেটিভ টু ডক্টরস বলতে Relative পারেন। to doctors. আসলে ইঞ্জিনিয়ার ভালো আয় করে। আমি বলছি যে comparing to ডাক্তার। আম আমেরিকাতে একটা ইঞ্জিনিয়ার যা আয় করে, তাতে খুব ভালো ডিসেন্ট লাইফ লিড করা যায়। আর সেই ইঞ্জিনিয়ারটা যদি entrepreneur হয়, তাহলে তো আরো ভালো অবস্থা হয়। তাহলে তো উই আর টকিং ইন দ্য বিলিয়নস এর নাম্বার। হ্যাঁ, হ্যাঁ। মিলিয়নস অ্যান্ড বিলিয়নস। কিন্তু ওভারঅল ইঞ্জিনিয়ার যেটা আয় করে ভালোভাবে চলা যায়। কিন্তু তারা ২ ভাই দেখলো যে তাদের আরো আয় করার ইচ্ছা।
তখন তারা Okay. করলে কি, তারা ক্যারিবিয়ানে চলে গেল। তুমি যে সিনারিওটার কথা বললে, তারা 2 ভাই 2 বছর কাজ করেছিল এই দেশে। ক্যারিবিয়ানে চলে গেল। ক্যারিবিয়ানে যেয়ে তারা গ্রানাডা মেডিকেল স্কুলে ভর্তি হলো এবং যে লোন হলো, এখানে এসে তারা 2 ভাই রেসিডেন্সি করেছে, জিআইতে ফেলোশিপ করেছে এবং it takes only 3 years for them to get back from all the debt. এবং জিআইতে তারা যে স্যালারি পায় এখন, আসলে 1 বছরেই তার সারা জীবনে যত ডেট ছিল সেগুলো সব শোধ করে দেওয়া যায়, যত ঋণ ছিল। সো the return is so much, it's worth to take this risk. But you have to have the courage to take that risk in the first place. Absolutely. এজন্যই কথা বলে যে সাকসেস আসে কাজের জন্য, যারা রিস্ক নিতে পারে। অবশ্যই রিস্কটা হতে হবে ক্যালকুলেটেড রিস্ক। Very true. এগুলো ভেরি ইম্পর্টেন্ট। সো আমার পার্টনাররা, দে আর দ্য রাইট এক্সাম্পল অফ হাউ ইট ক্যান বি ডান। Very well said. Very well said. আর যারা আবার ইঞ্জিনিয়ারিং পড়তেছো আর এই ভিডিওটা দেখতেছো, ডোন্ট গেট ডিমোটিভেটেড। অ্যাবসলিউটলি নট। আসলে তুমি যদি চিন্তা করো, entrepreneur engineer versus entrepreneur doctors. The more engineers are successful entrepreneur than the successful doctors. So অনেক ইঞ্জিনিয়ার আছে যে তারা ধরে নিয়েছে যে আমি এই কাজটাই করব। Right. They don't want it to be an entrepreneur, or they don't want to be an investor, or they don't want to be inventor. So it depends how you do it. হ্যাঁ, বাট আই উড এগ্রি যে যদি খালি আমি একটা ইঞ্জিনিয়ারিং এর চাকরি দিয়ে আগাই, আই উইল বি স্টাক এট মানে একটা স্পেসিফিক ইনকাম লেভেল। Absolutely. তো ওইটার উপর আমার উঠতে হলে আই হ্যাভ টু ডু সাম এক্সট্রা কারিকুলার ইনকাম অ্যাক্টিভিটিস। Absolutely. আরেকটা কথা যে একটা খুব ভালো জীবন যাপন করার জন্য একজন 4 বছরে যে আন্ডারগ্র্যাড করে বেরোলো আমেরিকা থেকে, একটা ইঞ্জিনিয়ার যে বেতন পায়, সেটা দিয়ে খুব ভালো একটা ডিসেন্ট লাইফ লিড করা যায়। ডেফিনেটলি। ইনফ্যাক্ট আমরা তো খালি ডাক্তার ইঞ্জিনিয়ারের কথা বলি, আমি দেখি আমাদের স্কুল থেকে যারা ক্রিয়েটিভ রাইটিং মেজর নিয়ে পাস হলো, হ্যাঁ, দে ডোন্ট মেক ক্রেজি মানি। ওটাও আমাদের ইঞ্জিনিয়ারদের রিলেটিভলি কিন্তু কম, লাইক 40,000 50,000, বাট দে হ্যাভ আ হাউস। হয়তো সাইজটা বেশি বড় না, বাট দে লিভিং কমফোর্টেবলি, এভরিথিং ইজ গোইং ওয়েল। অ্যাবসলিউটলি। আমাদের সবচেয়ে যে কম বেতনের চাকরি করে যারা, ফ্রন্ট ডেস্কের একজন অ্যাসিস্ট্যান্ট যে আছে, আচ্ছা, লেটস টেক দ্যাট অ্যাজ অ্যান হ্যাঁ, এক্সাম্পল। জাস্ট টেক অ্যান এক্সাম্পল, তার বছরের বেতন হলো $48,000। আচ্ছা, কেমন? তার মানে মাসে ট্যাক্সের পরে তার হাতে আসে প্রায় $3,000 মতো। হ্যাঁ, প্রত্যেক মাসে $3,000। কম করে ধরলাম $2,500। সে একটা অ্যাপার্টমেন্টে ভাড়া থাকে, $1,000 থেকে $1,200। ওকে। সে একটা গাড়ি চালায়, গাড়িটা লিজে নেয়, সেটার জন্য প্রতি মাসে খরচ হয় $500। কেমন? বিভিন্ন ইন্স্যুরেন্সের জন্য আরো $300। হাতে কত থাকে? আরো থাকে $700-800। খাওয়াটা বা এগুলোর জন্য খরচ বেশি হলে আরো $300 বা $400। হ্যাঁ, সবকিছুর পরেও চাইলে কিন্তু সে সেভ করতে পারে সে সেভ করতে পারে উইথ আ $48,000 স্যালারি। অ্যাবসলিউটলি। এটাই। আর যদি তারা স্বামী স্ত্রী দুজন হয়, তাহলে তো হাউস হোল্ড ইনকাম আরো বেশি থাকবে। তো অনেক হাউস হোল্ড ইনকাম বেশি হয়ে গেল। হ্যাঁ। সো আমি জাস্ট একজনের কথা বললাম। এই জন্য যারা সিম্পল ম্যাকডোনাল্ডে একটা ছোট কাজ চাকরি করে, ইভেন দে আর আর্নিং দ্য ভেরি সিমিলার অ্যামাউন্ট অফ মানি। মানে আমার লজিক হচ্ছে, তুমি এমন একটা দেশে, যেটার কারণে আমার ইউএস খুবই ভালো লাগে, তুমি এমন একটা দেশে আসো যেখানে একটা রিসেপশনিস্ট একটা সুন্দর অ্যাপার্টমেন্ট ওন করতে পারে, একটা সুন্দর গাড়ি চালাতে পারে। হোয়াট এলস ডু ইউ নিড ইন লাইফ? স্টার্টিংস। আর তুমি ভালো খেতে পারতেছো, ওয়েদারে ভালো এয়ার ব্রিথ ইন করতে পারতেছো, দিজ আর বেসিক নেসেসিটিস অফ লাইফ যেটা ওরা পাচ্ছে, সো দে ডোন্ট কমপ্লেইন। আমি জিনিসটা এইভাবে দেখি যে গ্রামের একজন মানুষ, সে একটা বেটার হাউস, বেটার স্যাটিসফ্যাকশনের জন্য ঢাকায় চলে আসে, রাইট? তাই না? ঢাকায় চলে আসে, স্ট্রাগল করে। Yep. ঢাকার ছেলেপেলে বা যারা আছে বা ইভেন গ্রামের ছেলেপেলে, তারা যদি বেটার লাইফের জন্য বাংলাদেশের অন্য কোনো জায়গায় যে স্ট্রাগল করে, ইজ দ্য সেম স্ট্রাগল ইউ আর ডুইং, বিকজ উই আর লিভিং ইন এ গ্লোবাল ওয়ার্ল্ড। ট্রু, ভেরি ট্রু, ওয়েল সেড। মানে এটা আসলে মানুষের জানা উচিত রিগার্ডিং জাস্ট রিলেটিভলি ওরা কোন পজিশনে আছে। অ্যাবসলিউটলি রিলেটিভ, হ্যাঁ। গ্রেট। সো দ্যাট ওয়াজ আ ভেরি গুড টেক। আই থিঙ্ক আমাদের আর 1-2টা কোয়েশ্চেনই বাকি আছে, দিজ আর নট অ্যাজ ক্রেজি বিকজ আপনি সবগুলো অ্যান্সার দিয়ে দিয়েছেন। আই থিঙ্ক আর একটা জিনিস আমি জিজ্ঞেস করতে চাই ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে অ্যাজ এ ডক্টর। বাংলাদেশে
you are not actively present as a doctor, but you have all your friends there, you know people there, মানে you know my parents are there as well, right? তো বাংলাদেশে একটা ডাক্তার কিন্তু বেশি টাকা ইনকাম করে না যদি আপনি খালি তাদের বেতনটা চিন্তা করেন। আমাদের একটা প্রাইভেট প্র্যাকটিস বলে জিনিস আছে। অনেক ডাক্তার ইনক্লুডিং মাই ফাদার ওরা পেরিফেরি করতে চলে যায়। সকাল থেকে রাত পর্যন্ত একটা গ্রামে গিয়ে পেরিফেরি করে। ওটাই হচ্ছে বিগেস্ট সোর্স অফ ইনকাম। অ্যান্ড স্যালারি তো বেশি একটা ওরকম হয় না। সো ইন আমেরিকা আপনিও কি শনিবার রবিবার সকাল থেকে রাত পর্যন্ত কোনো একটা ছোট্ট গ্রামে চলে যান? সো আই ওয়ান্ট টু নো অ্যান্ড অলদো আই নো বাট আমার মেজরিটি অফ দি অডিয়েন্স জানতে চায় এই যে আপনি এত সুন্দর একটা বাড়ি ওন করতে পারলেন, এই টাকাগুলো আসলে কোথা থেকে আসে? ওয়েয়ার ডু ইউ প্র্যাকটিস, আর এখানে আসলে কালচারটা কিরকম, অ্যান্ড হাউ আর ইউ ডিলিং উইথ ওয়ার্ক লাইফ ব্যালেন্স? এটা কিন্তু সবাই হয়তো ভাববে আপনি যে প্রথমে একটা ডেসক্রিপশন দিলেন আমি এটার ডিরেক্টর সেটার ডিরেক্টর। ডক্টর আতিক ইজ এ ট্রাভেল ফ্রিক। উনি ওনার পার্সোনাল লাইফ বিউটিফুলি মেনটেন করে, অনেকবার অনেক দেশে ভ্রমণ করতে গেছে, ওনার একটা বিউটিফুল টেস্ট আছে when it comes to culture. So I can say যে you are living your life as well. So talk about your work life balance as a doctor. ডাক্তারদের জন্য ডাক্তারিটা হলো একটা খুব ডিমান্ডিং পেশা। Agreed. এবং যে কোনো সাকসেসফুল মানুষের জন্য ইট ইজ এ ডিমান্ডিং জব। Agreed. তুমি যে কাজ করো সেটাও কিন্তু ভেরি ডিমান্ডিং। Agreed. কিন্তু যে কোনো পেশাতেই তুমি থাকো না কেন, তুমি যদি ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে চাও সেটা হলো একটা বড় স্ট্রাগল এবং বড় যুদ্ধ। ওই যুদ্ধে যারা জয়ী হতে পারে দে হ্যাভ এ গুড ওয়ার্ক লাইফ ব্যালেন্স। একটা ডাক্তারের কাজের কোনো শেষ নেই, কারণ রোগীর কোনো অভাব নেই। আর তুমি যদি ভালো ডাক্তার হয়ে যাও তাহলে তো আরো অসুবিধা, আরো সমস্যা। তোমার রুগী দেখতে চায়, হ্যাঁ, রুগী শুনতে চায় না যে তোমার জীবনে কোনো একটা ব্যালেন্স আছে। রুগী জানতে চায় না যে তুমি ছুটিতে যেতে পারো। কাজের কোনো শেষ নেই। হসপিটাল তোমাকে চায়, রিসার্চ কোম্পানি তোমাকে চায়, ইউনিভার্সিটি মেডিকেল স্কুল তোমাকে চায়, সবাই তোমাকে চায়। যে মুহূর্তে তুমি ভালো হবে দুনিয়া কিন্তু সবাই তোমাকে চায়। এখন কথা হলো তোমাকে জানতে হবে কোথায় না বলতে হবে, তুমি কাকে চাও। অ্যাবসলিউটলি। সো নিজেকে জানাটা হলো সবচেয়ে বড় জিনিস। তো আমি যেটা মনে করি একটা ডাক্তারের জন্য সবচেয়ে বড় যেটা জিনিস যে একটা মার্জিন সেট করা, যে আমি কতটুকু চাই ওকে এবং কতটুকু আমাকে খুশি করবে। ইট ইজ নট দ্যাট আই উইল বি কিপ অন গেটিং মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর। আমি তোমাকে একটা ছোট্ট গল্প বলি। ওকে আমি যখন এখানে এসে একটা বড় প্র্যাকটিসে জয়েন করলাম, নতুন জয়েন করেছি, অনেক কাজ শিখে এসেছি, অনেক কাজ শিখছি। সো আই ওয়াজ ওয়ার্কিং ভেরি হার্ড। কেমন? তো আমার হসপিটালের যে ডিরেক্টর ডক্টর বিল হট, I'll never forget him because he's like my father এই দেশে। বয়স্ক ভদ্রলোক, নর্থ ক্যারোলাইনাতে বড় হয়েছে, কাজ শুরু করেছিল একটা ক্লার্ক হিসেবে, প্রায় 6.5 ফুট লম্বা। আমার সাথে তার যখন পরিচয় হয়েছিল তার বয়স হলো 72 বছর, কিন্তু দেখতে মনে হতো যে হি ইজ 52। ওকে হি সার্ভ ইন অলসো মিলিটারি। তো আমি ওকে বলতাম মিস্টার হট, আমাকে বলতো না, আমাকে ডাকো বিল বলে। ওকে তো বিল আমাকে দেখছে যে আমি যখন কাজ শুরু করেছি হসপিটালে, সে একদিন আমাকে এসে বলে যে আতিক, ক্যান ইউ গিভ মি সাম টাইম? তো আমি বললাম যে বিল, আমি এত ব্যস্ত থাকি, তো তুমি এক কাজ করো, সকালে আসো আমরা একসাথে ব্রেকফাস্ট করি। আচ্ছা শিওর, তো তুমি কিন্তু আমার সাথে সকাল 7টার সময় আসতে হবে তোমাকে ব্রেকফাস্ট করার জন্য। তো সে আসলো। তো সে আমাকে বললো যে আতিক, ইউ আর ওয়ার্কিং ইন আওয়ার হসপিটাল and you are working so hard. I doubt you're going to survive for a long time. তুমি তাড়াতাড়ি মরে যাবা, এইভাবে তো তুমি কেউ কাজ করতে পারে না। আচ্ছা তো আমি বললাম যে বিল, ইউ আর এ ভেরি স্ট্রেঞ্জ ম্যান। তোমার হসপিটাল, আমি কাজ করলে তুমি পয়সা পাওয়া বেশি, আর তুমি আমাকে বলছো যে আমি কাজ কমাই দিব। তোমার তো আমার মাধ্যমে তোমার যে ইনকামটা হয় সেটা তো কমে যাবে। খুশি হওয়া উচিত। হ্যাঁ তো বলো যে না, আই ওয়ান্ট ইউ টু ওয়ার্ক লঙ্গার সো উই ক্যান মেক মোর মানি আউট অফ ইউ, শেষে বললো ইন দ্য লং রান। তো আমি বললাম যে তো তুমি আমাকে কি বলো, তুমি একটা কাজ করো, এই একটা ইনভেলপ তোমাকে দিলাম। সে আমাকে ইনভেলপ দিল, তার মধ্যে একটা সাদা কাগজ।
সে বলল যে, "তুমি তোমার অ্যাকাউন্টেন্টের সাথে বসো। একটু সময় নিয়ে বসো। বসে দেখো তোমার সারা বছরের খরচ কতটুকু হয়। তার মধ্যে তোমার বাচ্চাদের লেখাপড়া, তোমার বাচ্চাদের ভবিষ্যৎ লেখাপড়ার জন্য তুমি ব্যাংকে ব্যালেন্স কত রাখতে চাও। এই দেশে বলে এডুকেশন প্ল্যান বাচ্চাদের জন্য। রাইট। তারপরে তোমার রিটায়ারমেন্টের জন্য কত রাখতে চাও। তুমি কত ইনভেস্ট করতে চাও। প্র্যাকটিক্যালি লেখো যে তোমার রিকোয়ারমেন্টটা কি? তুমি ঘুরতে চাও, ভ্যাকেশনে যেতে চাও, কারেক্ট। সব লেখো। লিখে দেখো তুমি কত চাও, সেটা সিলগালা করে রেখে দাও। আমাকে দেখানোর দরকার নেই। এবং ঠিক ১ বছর পরে দেখো তুমি কত আয় করেছো এবং তুমি কত তোমার আসলে রিকোয়ারমেন্ট। ওকে। তো আমি ১ বছর পরে সেটা করলাম। সে আমাকে আপনি রিমাইন্ডার দিল। করেছেন? ওকে। আমি করেছি। আমি অ্যাকাউন্টেন্টের সাথে বসলাম, আমি করলাম। আমার ওয়াইফের সাথেও কথা বললাম। তো দেখলাম যে হোয়াট ইস দ্য নাম্বার আই রিয়ালি নিড। তারপরে আমি ১ বছর কাজ করলাম। করে দেখি যে আমার যে রিকোয়ারমেন্ট তার চেয়ে আমি ডাবল আয় করছি। কেমন? তখন আমি একটা জিনিস বুঝলাম যে আমার যে কমফোর্ট জোন, আমার কাজ করার জন্য যা দরকার, তার চেয়ে দ্বিগুণ আমি আয় করছি। তার মানে কি? আমার কাজ করা দরকার তার অর্ধেক। অর্ধেক। হোয়াট এ বিউটিফুল লেসন। সো তখন আমি কি করলাম? আমি কয়েকজন অ্যাসিস্ট্যান্ট হায়ার করলাম। কেমন? যে এক্সট্রা টাকাটা আপনি ইনকাম করতেছেন, ওইটা হুম, আপনি আরেকটা অ্যাসিস্ট্যান্টকে দিয়ে আমি দিলেন। অ্যাসিস্ট্যান্টকে দিয়ে দিলাম। হুম। আমার ছুটি বাড়িয়ে দিলাম। এবং ওই সময়ে এই যে আমি যে ১৩৬ টা দেশ ঘুরেছি, ওই সময় বেশি দেশগুলো ঘোরা শুরু করলাম আরো। বাসায় সময় দেওয়া বেশি শুরু করলাম। এটা কোন সালের কথা? আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং যখন এক্সাম ২০০৪ এ আমি অরল্যান্ডোতে আসলাম। এই মিস্টার বিল হপটের সাথে আমার দেখা হলো ২০০৪ এ এবং আচ্ছা। ২০০৬ এই ঘটনাটা ঘটেছিল। ওকে। এবং ইউ নো তখন এখন কথা হলো যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স যদি তুমি করতে চাও, যে বাংলাদেশের ডাক্তাররা একটা হার্ড প্রসেস এর মধ্যে দিয়ে যান। সব দেশের ডাক্তারই যায় সেটা। এবং যখন চাকরি শুরু হয়, আমরা ছক কাটতে পারি না যে আমার কতটুকু আয় করা দরকার। আমরা জানি না যে আমাদের কতটুকু আয় হলে হবে। তো বাংলাদেশের ডাক্তারদের আমার বন্ধু-বান্ধব দেখছি যে অল্প বয়সেই এত স্ট্রেস, তাদের হার্ট ডিজিজ হচ্ছে আর্লি, হুম। মেটাবলিক সিনড্রোম হচ্ছে আর্লি। এটা হচ্ছে স্ট্রেসের জন্য। এবং তারা মেজার করতে পারছে না যে তাদের কতটুকু কাজ করা দরকার। অ্যাবসোলিউটলি। এবং সবার মধ্যে একটা এনক্সাইটি কাজ করে যে আমার মনে হয় আরো বেশি আয় করা দরকার। কারণ একদিন তো আমি কাজ করতে পারব না। তো আমার যেটা কথার কথা যে বাংলাদেশের ডাক্তারগুলো যে উইকডেজ এ কাজ করছে, সন্ধ্যায় কাজ করছে, তারপর উইকেন্ডেও কাজ করতে যাচ্ছে। এটা তাদেরকে ডিটারমাইন করতে হবে যে তাদের জীবনের জন্য কতটুকু কাজ করা আসলে দরকার। ট্রু। আমি ওই জিনিসটা আসলে আমি এট দ্য এজ অফ 38 এ জেনে গিয়েছিলাম ওই লোকের কাছ থেকে। যে আসলে আমার এত কাজ করার দরকার নেই। এবং খুব ইম্পোর্টেন্ট একটা ফিন্যান্সিয়াল প্ল্যানারের সাথে কথা বলা। যে তোমার রিকোয়ারমেন্টটা কি? আসলে আমরা ডাক্তাররা মনে করি আমরা সব জানি। এটা কিন্তু সত্যি না। আমাদের অ্যাকাউন্টেন্টের সাথে বসা উচিত। একটা ফিন্যান্সিয়াল প্ল্যানারের সাথে বসা উচিত। যে এটা হলো আমার গোল। আমি ৫ বছর পরে নিজেকে কোথায় দেখতে চাই? বা আমি কখন রিটায়ার করতে চাই? তো ওটা জানলে হয় কি নিজেকে অর্গানাইজ করা যায়। ট্রু। হুম। আরেকটা হলো যে টাকা আয় করার জন্য আমরা যতটা পরিশ্রম করি, ছুটি নেওয়ার জন্য আমাদের ততটা পরিশ্রম করা উচিত। We have to make sure that we are taking the time off. বিকজ ইউ হ্যাভ টু মেক ইউজ অফ দ্যাট মানি। তাহলে ওই টাকাগুলো নিয়ে তো আপনি কবরে যাবেন না। ইউ হ্যাভ টু Absolutely. এনজয় দ্যাট মানি। দেখতে হবে যে কতটুকু আমার দরকার। ট্রু। সো at the age of 50 years আমি যখন ৫০ বছর হয়ে গেল, আমি প্রচুর কাজ করতাম। আমি অনেক ইন্টারভেনশনাল প্রসিডিউর করতাম। খুব টাফ প্রসিডিউর করতাম। বিভিন্ন জায়গা থেকে আমার কাছে রোগী পাঠাতো। আমি সিদ্ধান্ত নিলাম হঠাৎ করে at the age of 50 যে আমি হসপিটালে আর কাজ করব না। আমি আমার নিজেদের মতন করে একটা প্রাইভেট প্র্যাকটিসে জয়েন করব। ওকে। শুধু তাই না, আমরা চিন্তা করলাম যে এমন একটা জিনিস করব আমরা। আমেরিকাতে আবার ভালো ইন্স্যুরেন্স আছে, খারাপ ইন্স্যুরেন্স আছে। আমরা এমন একটা ইনস্টিটিউশন করব যেখানে সবাই এসে দেখাতে পারে। যখন ওই কমফোর্ট জোনটা আমি ফিল করলাম at the age of 50, I decided that না, আমি সপ্তাহে ৫ দিন কাজ করব। আমি কেবলমাত্র আমার নিজের অফিসে কাজ করব। আমার নিজের অফিসে আমি প্রসিডিউর আপনি করব। আগে কয়দিন কাজ করতেন? এভারেজ ৬ দিন। কিন্তু আমি রাতের বেলায় কলে থাকতাম। আমি সকালে ৭টা থেকে শুরু করতাম।
রাত ৮টা বেজে যেত কোনোদিন, কোনোদিন ৭টা সো বেজে আপনার যেত। টিপিক্যাল 9 to 5 চাকরি ছিল না। না। এখন আমি কাজ করি কিন্তু আমি আবার আমার যেটা শখ ছিল সবসময় যে আমি একটু রিসার্চ করব, আমি একটু ছাত্র পড়াবো, আমি একটা আ আ তোমার যে কাজগুলো আমি সবসময় করতে চেয়েছি যে ইয়াং স্টুডেন্টদেরকে মেন্টরশিপ করব, বাংলাদেশের জন্য দূরে থেকেও কাজ করা সম্ভব সেগুলো করব বা অন্যান্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেখানে মানুষজনকে সাহায্য করা যায় সেসব করব। কমিউনিটি ওয়ার্ক করব। সো আমি ওগুলো করছি এখন। সো আমার লাইফে একটা ব্যালেন্স আছে, ছুটি আছে। আমার যেগুলো আমি ১ম ৫০ বছরে করতে পারিনি, সেগুলো করছি। সো আমার মনে হয় যে লাইফের এই প্ল্যানিংটা ইস ভেরি ইম্পোর্টেন্ট। হুম। যে তুমি কোন সময় অনেক কাজ করবে, কিন্তু তার মধ্যেও তোমাকে লাইফের ব্যালেন্সটা বের করে নিতে হবে। ব্যালেন্স বের করা কিন্তু কঠিন কাজ। ভেরি ট্রু। এটা তো আমি বুঝি। এটা এবং তো আমি এভরিডে টের পাই। না বলাটাও কিন্তু খুব কঠিন কাজ। ট্রু। আমাদেরকে না বলা শিখতে হবে। যে আমি ওই উইকেন্ডে ঢাকার বাইরে যেয়ে আমি একটা কাজ করব না। আমি দরকার হলে একটু কম সেভিংস করব। কিন্তু আগে নিজেকে প্রায়োরিটি রাখবো। নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসার ব্যাপারে সেলফিশ হতে হবে। ইটস আ বিউটিফুল লাইন। নিজেকে ভালোবাসার জন্য সেলফিশ হতে হবে। আমি তার মানে সেলফিশ বলছি না যে তুমি সেলফিশ হয়ে মানুষকে সাহায্য করবে না। সেটা করবে। কিন্তু নিজেকে ভালোবাসতে হবে। ভেরি ওয়েল সেড। বিউটিফুল। আমরা রাত ১২টা বেজে গেছে অ্যান্ড কালকে ওনার প্রসিজার আছে। সো আইল লেট হিম গো। মেবি আ ফাইনাল অ্যাডভাইস দ্যাট ইউ হ্যাভ ফর অল দ্য অ্যাসপায়ারিং স্টুডেন্টস যারা আসলে মেডিকেল ফিল্ডে স্ট্রাগল করছে বা এখানে আসতে চাচ্ছে। সো হোয়াট পিস অফ অ্যাডভাইস উড ইউ লাইক টু শেয়ার উইথ দেম টু এন্ড দিস বিউটিফুল ভিডিও দ্যাট উই হ্যাভ শট টুগেদার? আমি প্রথম কথা যেটা বলব যে মেডিসিন ইজ এ গ্রেট প্রফেশন। আই এনজয় ইট। আমাকে যদি কেউ বলে যে আপনি আবার মেডিসিন করবেন যদি জন্মগ্রহণ করেন আবার, আমি বলব অবশ্যই করব। আমি যেটা বলব যে বাংলাদেশে যারা ইয়াং ডাক্তার আছো, there is so much opportunity worldwide. যে যাই বলুক না কেন, ডাক্তারের কমতি সারা বিশ্বে। আর উন্নত বিশ্বে আরো বেশি। যেটা ইম্পোর্টেন্ট সেটা হলো নিজেকে তৈরি করে নাও এবং জানা যে কিভাবে ওই সুবিধাটা তুমি এভেল করতে পারবে। এবং তুমি যাই হও না কেন, তুমি যদি মনে করো যে আমি একজন ধনী লোকের ছেলে না, I am the best example যে সম্ভব। তুমি যে জায়গা থেকে আসো না কেন, তুমি পারবে। খুঁজে বের করতে হবে। মেন্টরশিপ, একটা ভালো মেন্টর দরকার তোমার। আরেকটা জিনিস হলো যে there is nothing called impossible. Everything is possible. তোমাকে জানতে হবে যে পসিবল করার জন্য কি সাহায্য দরকার। আরেকটা জিনিস হলো যে পৃথিবীর যেকোনো জায়গায় কিন্তু অপরচুনিটি আছে এবং জীবনের যেকোনো ক্ষেত্রে তুমি মেডিকেল পাস করে গেছো, স্ট্রাগল করছো বাংলাদেশে। এখনো কিন্তু তুমি করতে পারো। আমি একজনকে মেন্টরশিপ করেছি যে মেডিকেলের কোনো পরীক্ষা একবারে পাস করতে পারেনি। প্রত্যেকটা পরীক্ষাতে সাপ্লিমেন্টারি পরীক্ষায় সে মেডিকেল কলেজে পড়তে চায়নি। কিন্তু সে সামহাউ মেডিকেল কলেজে চলে গেছে, পড়েছে। সামহাউ পাস করেছে। বাংলাদেশে ৬ বছর ছিল পাস করার পরে। এই ৬ বছরে তার কি মনে হয়েছে? আমার একটা লেকচার শুনেছিল ৭-৮ বছর আগে বাংলাদেশে। সে ঠিক করলো যে না, সে ইউএসএমএলই পরীক্ষা দিবে। এবং সে বাংলাদেশে কম স্কোর নিয়ে পাস করেছে। আমার সাথে যোগাযোগ করেছে। এসেছে আমার সাথে এখানে ট্রেনিং করেছে। তার আমেরিকান গ্রিন কার্ডও নাই। সিটিজেনশিপও নাই। কিন্তু এই ডাক্তারটা ওয়াজ সো পারসিস্টেন্ট। ১ম বছর হয়নি, লেগে থেকেছে। ২য় বছর হয়নি। ৩য় বছরে হয়ে গেছে। কি হয়ে গেছে? রেসিডেন্সি হয়ে গেছে। রেসিডেন্সি ম্যাচ হয়ে গেছে। ম্যাচ হয়ে গেছে। সে অনেক বছর আগে পাস করেছে। ভালোভাবে পাস করতে পারেনি। বাংলাদেশে অনেকগুলো বছর সে কাটিয়েছে, কিছু করতে পারত না। ঢাকা মেডিকেল কলেজে একটা জায়গায় অনারারি ট্রেনিং করত। কিন্তু যেদিন আমার সাথে তার পরিচয় হয়েছে আমি একটা জিনিস দেখেছি, that this doctor can struggle. This doctor has dream. And this doctor think that hope is eternal. এবং Absolutely. সে করেছে। সে সাকসেসফুল হয়েছে। And উনি এখন এখানে তাহলে। ও এখন এখানে।
Beautiful. সে এই আগামী পরশুদিন থেকে শুরু করবে তার রেসিডেন্সি। সো এরকম এক্সাম্পল কিন্তু আমি আমার জীবনে অনেক দেখেছি। সেজন্য বললাম যে ইটস নেভার লেট টু মেক এ ডিসিশন। কিন্তু নিজের ডিসিশনটা বুঝে শুনে নিতে হবে। ট্রু। এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সময় নষ্ট করা যাবে না। যখন জানা যাবে যে আমার সময় হয়ে এসেছে, আর নিজেকে প্রিপেয়ার করা। এটা হলো ইনফরমেশন টেকনোলজির যুগ। ইনফরমেশন যত জানা যাবে তত you will be more successful. successful. Yeah. All right. Thank you everyone for joining and আমি খুবই হ্যাপি যে আমি ফাইনালি একটা মেডিকেল কন্টেন্ট পোস্ট করতে পেরেছি and I got the best person to give me the best advice for you guys. So I hope this video helps and if you guys have any questions আমি আতিক আঙ্কেলকে এই ভিডিওটা যখন পোস্ট করা হবে I'll send you the link. So অনেক মানুষের অনেক কমেন্টসে ওরা অনেক কোয়েশ্চেন্স করবে। So I'll try to answer some of these and যেগুলো অনেক ক্রিটিক্যাল কিছু কোয়েশ্চেন্স পাবো I'll forward those to you if you have time in your Absolutely. crazy busy schedule. আমার ফেসবুকের একটা অ্যাকাউন্ট আছে, ওটার নাম হলো BM আতিকুজ্জামান। সো ইউ ক্যান ফলো মি মাই লাইফ। আমি সবসময় ওয়ার্ক লাইফ ব্যালেন্সকে প্রিচ করি। আমি কাজের কথা বেশি বলি না। আমি সবাইকে দেখাতে চাই যে লাইফে একটা ব্যালেন্স থাকা উচিত। আর একটা জিনিস হলো যে লাইফ ইজ অল অ্যাবাউট গিভিং। হাউ মাচ ইউ ক্যান গিভ ইট টু দ্য Absolutely. ইয়াং পিপল। Awesome. Well, thank you everyone. I hope this video helps once again and I'll see you guys next time. Thank you. থ্যাংক ইউ।